সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কৌশলে সুরঙ্গে এনে ইসরায়েলি সেনাদের হত্যা, দাবি হামাসের। আরো বিস্তারিত জানিয়ে দিব। জম্মু কাশ্মীরে 4 ভারতের সৈন্য নিহত। এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছেই। ইসরায়েলে ইয়েমেনে ড্রোন হামলা, পশ্চিম এশিয়ায় কৌশলগত ভারসাম্য পরিবর্তন। আরো জানিয়ে দেব, গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে চাপ কামলা হ্যারিসের। পরমাণু আলোচনা থেকে সরে দাঁড়ালো চীন। এবং সর্বশেষে জানিয়ে দিব, নেতানিয়াহুর ভাষণ লজ্জাজনক বললেন ইয়ার লাফিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। কৌশলে সুরঙ্গে এনে ইসরায়েলি সেনাদের হত্যা, দাবি হামাসের। গত বছরের 7 অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত 40,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই সাধারণ নারী এবং শিশু। এদিকে রাফার ইয়াবানা শরণার্থী শিবিরে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে কৌশলে ইসরায়েলি সেনাদের দুটি সুরঙ্গে এনে সেগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেওয়া সাক্ষাৎকারে পোস্টে হামাস আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা খান ইউনিসের আল জেলাল মসজিদের কাছে স্থাপিত ইসরায়েলের একটি ক্যাম্পে হামলা চালিয়েছে। ওই হামলা ব্যবহার করা হয়েছে মর্টার সেল। আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। এই সপ্তাহে গাজায় নতুন করে আবার স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। এরপর গাজার বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত তাদের 680 জন সেনা নিহত হয়েছে এবং আরো আহত হয়েছে 4213 জন সেনা। সূত্র আল জাজিরা। জম্মু কাশ্মীরে নিহত 4 ভারতীয় সৈন্য নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের সোমবার রাতে অস্ত্রধারী হামলায় ভারতীয় সেনাবাহিনীর 4 সৈন্য নিহত হয়েছে। এছাড়া 1 পুলিশ কর্মী আহত হয়েছে। বন্দুকধারীদের সাথে গুলি বিনিময়ের পর তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৈন্যদের। ভারতীয় সেনাবাহিনীর সাথে জম্মু কাশ্মীর পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশার জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। এক পুলিশ কর্মকর্তা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান চালানো হয়। ওই এলাকায় বন্দুকধারী লুকিয়ে থাকার খবর ছিল। সংবাদ মাধ্যম সূত্রে খবর, তল্লাশি অভিযানের সময় অতিরিক্ত সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে গোলাবারুদ। পাল্টা জবাব দেন জওয়ানেরাও। শুরু হয় দুপক্ষের মধ্যে গোলাগুলি লড়াই। 20 মিনিটের বেশি সময় ধরে চলে ওই লড়াই। ওই সময় অস্ত্রদের ছোড়া গুলিতে 4 সৈন্য জখম হন। তাদের মধ্যে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ছিলেন। পাশাপাশি 1 পুলিশ কর্মীর গায়ে গুলি লেগে বলে দাবি করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়। ওই জঙ্গল এলাকা 4 থেকে 5 জন অস্ত্রধারী লুকিয়ে থাকার খবর ছিল, এজন্য জানান এক সেনা কর্মকর্তা। তাদের সন্ধানে মঙ্গলবার পুলিশি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে জম্মু কাশ্মীর বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটেছে। ওই কারণে জম্মু কাশ্মীর বিস্তীর্ণ এলাকা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কাঠুয়া, কুলাম সহ একাধিক এলাকায় চলতি মাসেই সেনাবাহিনীর উপর হয়েছে হামলা। কখনো সেনা কনভয়, আবার কখনো সেনাগাড়ি লক্ষ্য করে হামলা চালায়, গোলাগুলি শুরু হয়। সরকারি পরিসংখ্যানে বলেছে, গত 3 বছর জম্মুতে সহিংসতা হানায় ওই নিয়ে 47 জন ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে। কাশ্মীর উপত্যকার তুলনায় হামলার সংখ্যা কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। গাজা ইসরায়েলি হামলা চলছেই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা আরো 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মোট সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় 38,800 জন। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা ওই হামলায় আহত হয়েছেন আরো 89,000 বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি চলমান হামলায় আরো 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন না। এতে করে গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 38,494 জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ ওই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলা আরো অন্তত 89,366 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর করা 2টি গণহত্যায় 81 জন নিহত এবং আরো 198 জন আহত হয়েছেন।
অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তা আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000 বেশি লোক নিখোঁজ রয়েছেন। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকার অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে। ইসরায়েলের ইয়েমেনের ড্রোন হামলা পশ্চিম এশিয়ার কৌশলগত ভারসাম্যে পরিবর্তন। পাসটুডে আল মাসিরা নেটওয়ার্ক একটি প্রতিবেদনে জানিয়েছে, তেল আবিবের উপর ইয়েমেনের ড্রোন হামলা ইসরায়েলের অর্থনৈতিক, কৌশলগত এবং রাজনৈতিক ক্ষতির পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের মিত্র জোটকে চ্যালেঞ্জ করার মতো অনেক সংকেত পাঠিয়েছে। ইহুদিবাদী শাসকদের শাস্তি দেওয়ার উপর ইয়েমেনিদের গুরুত্ব আরোপ, ইয়েমেনিদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো, ইয়েমেন নিয়ে নেতানিয়াহুর ভয় এবং তেল আবিবে ইয়েমেনের ড্রোন হামলার মাধ্যমে ওই অঞ্চলে কৌশলগত ভারসাম্য পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞদের স্বীকারোক্তি সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ ঘটনা। ওইসব প্রসঙ্গে পাসটুডের বিশ্লেষণ আজকের প্রতিবেদন আলোচ্য বিষয়। আল মাসিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনের ন্যাশনাল সেলিব্রেশন গভর্নমেন্টের রাজনৈতিক কার্যালয় সোমবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে দেশটির সশস্ত্র বাহিনী গাজা এবং ফিলিস্তিনের জনগণের সমর্থন অব্যাহত রাখবে। উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরু হওয়ার ইয়েমেনের সেনাবাহিনী ফিলিস্তিনের সমর্থন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ বাব আল মান্দাব প্রণালী, লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে ইসরায়েলি স্বার্থকে লক্ষ্যবস্তু করে কয়েক ডজন সামরিক অভিযান চালিয়েছে। বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ইহুদিবাদী পক্ষে হারুসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইয়েমেনদের ভয় পায়। হাজ পত্রিকার অর্থনৈতিক বিশ্লেষক নেয়ামিনিও সট্টাসে সোমবার বিবি ইয়েমেনদের ভয় পান শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। ওই নিবন্ধে তিনি লিখেছেন, ইয়েমেনি প্রতিরোধ বাহিনীকে মোকাবেলা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যে যুদ্ধ পাঠিয়েছিলেন সে সত্যই ইয়েমেনের ক্ষতি করতে পারেনি। কাজে ইসরায়েল এবং ইয়েমেনের মোকাবেলা দুর্বল, বিশ্ববাসী তা বুঝতে পেরেছে। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে চাপ কামালা হ্যারিসের। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেন। এর মধ্যে দিয়ে কামালা প্রেসিডেন্ট হলে ইসরায়েলি ইস্যুতে কিভাবে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনবেন তা স্পষ্ট হয়। বৈঠকের পর সাংবাদিকদের কামালা বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু সেটি কিভাবে করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ। গাজায় মানুষ কি পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করছে তা নিয়ে অকপট মন্তব্য করেন কামালা। তিনি বলেন, আমি সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতি সম্পর্কে আমার উৎকণ্ঠা জানিয়েছি, আমি চুপ করে থাকবো না। হ্যারিসের এই তীক্ষ্ণ এবং জোরালো মন্তব্যের মধ্য দিয়ে তিনি কিভাবে নেতানিয়াহুকে মোকাবেলা করছেন সে নিয়ে বাইডেনের সঙ্গে তার পার্থক্য পরিষ্কার হয়ে উঠেছে। আর কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন। গত 7 অক্টোবর হামাসের হামলার পর বাইডেনের ইসরায়েলি সফর শেষে এটি নেতানিয়াহুর সঙ্গে তার প্রথম মুখোমুখি আলোচনা। ওই আলোচনায় গাজায় 9 মাস ধরে চলা সংঘাত একটি যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন প্রশাসন। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে এখনো ইসরায়েল এবং হামাসের মধ্যে ব্যবধান রয়ে গেছে, তবে আমরা আগের চেয়ে এখন চুক্তির কাছাকাছি আছি, যা আগে কখনো ছিলাম না। নেতানিয়াহুর ওই সফর এমন সময় হলো যখন মার্কিন রাজনীতিতে পরিবর্তন এসেছে। রোববার 81 বছরের বাইডেন ডেমোক্র্যাটদের চাপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং দলের 2024 সালের প্রেসিডেন্ট মনোনয়নের জন্য হ্যারিসকে সমর্থন করেন। এর আগে গাজায় বন্দী মার্কিন নাগরিকদের সঙ্গে একসঙ্গে দেখা করেন বাইডেন এবং নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওয়াশিংটনের সফরকে কেন্দ্র করে মার্কিন কংগ্রেস ভাষণ দেওয়া নিয়ে বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রে। বিক্ষোভ ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানানো হয়। পরমাণু আলোচনা থেকে সরে দাঁড়ালো চীন। তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র, এ কারণে তাদের সঙ্গে পরমাণু অস্ত্র সংক্রান্ত আলোচনা করবে না বলে জানিয়েছে চীন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ডয়েচ ভেলে। বুধবার বেইজিং জানিয়েছে, আমেরিকার সঙ্গে আপাতত তারা পরমাণু অস্ত্র সমঝোতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে না। তাইওয়ানকে আমেরিকার অস্ত্র সরবরাহ করছে ওই অভিযোগে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে চীন। অন্যদিকে আমেরিকার অভিযোগ, বেইজিং রাশিয়ার পথে হাঁটছে। ক্রেমলিন এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তাইওয়ান শাসন করে, কিন্তু চীন মনে করে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। ওই সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সরাসরি সম্পর্ক রয়েছে। আমেরিকার সঙ্গে তাইওয়ানের সরকারের অস্ত্র চুক্তি আছে, চীন যা ভালো চোখে দেখে না। বস্তুত চীনের অভিযোগ, আমেরিকার তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করে, যা চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কের নীতির বিরোধী।
বস্তুত গত বছর তাইওয়ানে মার্কিন কংগ্রেস উচ্চ পদস্থ প্রতিনিধি দল গিয়েছিল, তা নিয়ে যথেষ্ট আপত্তি ছিল চীনের। তাইওয়ানের আকাশে তারা ফাইটার বিমান পাঠিয়ে দিয়েছিল। ওই পরিস্থিতির মধ্যে সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠকে হয়েছে শি জিনপিং এর। তারপরে আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়েছিল বেইজিং। ওয়াশিংটন বেইজিং এর ওই পদক্ষেপে তীব্র বিরোধিতা করেছে। তার দাবি চীন রাশিয়ার পথে হাঁটছে, এর ফলে সার্বিকভাবে শক্তির ভারসাম্য নষ্ট হবে, উত্তেজনা বাড়বে। নেতানিয়াহুর ভাষণ লজ্জাজনক বললেন ইয়ার লাপিদ। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণে তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। কংগ্রেসে দেওয়া ভাষণে গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনতে চুক্তির বিষয়ে কোনো কথা বলেননি নেতানিয়াহু। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইয়ার লাপিদ বলেন, গাজায় হামাসের হাতে বন্দীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো চুক্তির কথা না বলেই বক্তব্য শেষ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এটা আমাদের জন্য লজ্জাজনক। এদিকে কংগ্রেসে দেওয়া ভাষণে যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা না বলায় নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আর জুহুরি রয়টার্সকে বলেন, নেতানিয়াহুর বক্তব্য প্রমাণ করে যে তিনি গাজা যুদ্ধ শেষ করতে আগ্রহী নন। তার ভাষণটি ছিল মিথ্যায় পরিপূর্ণ, প্রতিরোধের মুখে ব্যর্থতা এবং পরাজয় ঢাকতে একটি সফল হবে না। ভাষণের মধ্যপ্রাচ্যে নতুন জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং জোট করতে পারে, আমরা এটিকে আব্রাহাম জোট বলতে পারি। তিনি অন্য দেশের কে এই জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।